সমাজতান্ত্রিক দল বাসক কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের অন্যতম শীর্ষ নেতা, শ্রমিক জনতা কংগ্রেস রাজিবুজ্জামান রতন, কংগ্রেস রাজিবুজ্জামান রতন। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই শ্রমিক সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সুধীমণ্ডলী এবং সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সংগ্রামী ভাই ও বোনেরা, সবাইকে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ থেকে ৩৯ বছর আগে একটা স্বপ্ন এবং একটা প্রতিজ্ঞা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। স্বপ্নটা ছিল যে শ্রমিকের হাত উৎপাদনের চাকা ঘোড়ায়, সেই শ্রমিককে বেকার রাখা যাবে না। স্বপ্নটা ছিল যে শ্রমিক দেশের উৎপাদন বাড়ায়, সেই শ্রমিক না খেয়ে থাকবে না। স্বপ্নটা ছিল যে শ্রমিক দেশের সমৃদ্ধি তৈরি করে, সেই শ্রমিকের সন্তান শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে না। স্বপ্নটা ছিল শ্রমিক যখন বৃদ্ধ হয়ে যাবে তখন কর্মের হাত ভিক্ষুকের হাতে পরিণত হবে না। এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করবার জন্য একটা সমাজের কথা আমরা বলেছিলাম, সেই সমাজের নাম সমাজতান্ত্রিক সমাজ। সেই স্বপ্নের পথে যাত্রা শুরু করেছিলাম। আর একটা প্রতিজ্ঞা আমাদের ছিল যে যত প্রতিকূলতায় আসুক, যত বাধায় আসুক না কেন, শ্রমিকের অধিকার বাস্তবায়ন করবার জন্য, শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা করবার জন্য এবং শ্রমিককে মানুষ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের লড়াই আমাদের চলবেই। এই লড়াই আমাদের থামবে না। এই ৩৯ বছর ধরে সেই স্বপ্ন আর প্রতিজ্ঞা নিয়ে আমরা আমাদের পথ চলছি এবং সেই স্বপ্নের পথে অসংখ্য মানুষ যুক্ত হয়েছেন, অনেক আমাদের সাথী জীবন হারিয়েছেন। আর সেই প্রতিজ্ঞা পূরণের পথেও আমরা তিলে তিলে একটু একটু করে অগ্রসর হচ্ছি। আজকে সিলেটের চা বাগানের যে মেয়েটা সকালবেলায় একটা টুকরি নিয়ে বেরিয়ে যায়, 23 কেজি 24 কেজি চা পাতা তুলে মাত্র 120 টাকা মজুরি নিয়ে বাসায় ফেরে, সেই শ্রমিকের কান্না আমরা অনুভব করি। রংপুরের ওই আলু তুলছে যে মেয়েটা, তার পাশে একজন পুরুষ শ্রমিক, সে দিনে মজুরি পায় 300 টাকা, আর আলু তোলা ওই মেয়েটাকে মজুরি দেওয়া হয় 150 টাকা। সে আলু তুলে যে শ্রমিক ঘরে ফিরে যায়, নিজে কিন্তু 35 টাকা কিংবা 40 টাকা কেজির আলু সে কিনে খেতে পারে না। সেই মায়েটার, সেই বোনের বেদনা আমরা বুঝি। যে গার্মেন্ট শ্রমিক ইউরোপ আমেরিকার সমস্ত দেশের নামি দামি মানুষের পোশাক তৈরি করে, সেই গার্মেন্ট শ্রমিক তার পোশাক কিনবার জন্য ফুটপাতে হকারের কাছে দরদাম করে, 10 টাকা 15 টাকা বেশি হলে আর সে কিনতে পারে না। সেই পোশাক শ্রমিক, তার দুঃখটা আমরা বুঝি। যে নির্মাণ শ্রমিক এত বড় বড় সৌধ নির্মাণ করেছে কিন্তু নিজে থাকে বস্তিতে, যার হাতের ছোঁয়ায় বিশ্ববিদ্যালয় তৈরি হয়, যার হাতের ছোঁয়ায় বড় বড় ভবন তৈরি হয়, কিন্তু নিজে কোনোদিন সেই ভবনে বাস করবার সক্ষমতা অর্জন করে না, সেই নির্মাণ শ্রমিকের দুঃখ আমরা বুঝি। আর যে রিক্সা শ্রমিক, সারা বাংলাদেশের শ্রমজীবী দরিদ্র মানুষ যাদের আর কোনো পথ নেই, রিক্সায় তাদের একমাত্র জীবিকার পথ। গোটা বাংলাদেশের 25 লক্ষ মানুষ রিক্সা চালায়, কেউ ব্যাটারি চালিত রিক্সা, কেউ পায়ে ঠেলা রিক্সা। সেই রিক্সা চালিয়ে নিজের সংসার চালাবে, রিক্সার চাকা ঘোড়া যখন বন্ধ হয়ে যায়, তার সংসারের চাকাটাও বন্ধ হয়ে যায়। সেই রিক্সা শ্রমিকদের পাশে আমরা দাঁড়াতে চাই। আমরা রিরোলিং মিলের শ্রমিক, এই প্রচন্ড উত্তাপের মধ্যে লোহাকে গলানো হয়, সেই লোহা গলিয়ে রড তৈরি করে যে শ্রমিক আমাদের নির্মাণের ভিত্তি তৈরি করে, সেই লোহা গলানো শ্রমিক, লোহা গলানোর কারিগর, আমাদের রিরোলিং মিলের শ্রমিক, তারা একটা মজুরি পায় 120 টাকা দক্ষ শ্রমিক হলে, অদক্ষ শ্রমিক হলে পায় 110 টাকা থেকে 80 টাকা মাত্র। সেই শ্রমিকের সংসার কেমন করে চলে? এমন কোন নির্মাণ শ্রমিক এখানে দেখানো যাবে না
যার গায়ে আঘাতের চিহ্ন নাই, সেই শ্রমিকদের দুঃখ কষ্টটা আমরা বুঝি। এমনি করে আমাদের পরিবহন শ্রমিক বলি, আমাদের মোটর মেকানিক বলি, আমাদের এই সিরাজগঞ্জের তাঁত শ্রমিক বলি, অথবা আমাদের পাদুকা শ্রমিক রাস্তার পাশে বসে যে জুতা সেলাই করে অথবা জুতা পালিশ করে, সেই শ্রমিকের কথা যদি বলি, তাহলে আমাদের বাংলাদেশে আমরা এখন 19টা সেক্টরের এই শ্রমিকদের নিয়ে সংগ্রামটা করছি। আমাদের সেক্টরের পরিমাণ আরো বাড়ছে, আরো বাড়বে। হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিকদের মিলিত সংগ্রামের কাফেলা হিসাবে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টটাকে আমরা গড়ে তোলার চেষ্টা করছি। এই সংগ্রামের মধ্যেই আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী আসে, একটা করে যাচাই বাছাই হয়। গত বছরের তুলনায় আমরা কতটুকু এগোলাম, গত বছরে যে সংগ্রাম করতে পারি নাই, এই বছর সেই সংগ্রামটা কিভাবে করব, তার একটা হিসাব নিকাশ করবার জন্য আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশে দাঁড়িয়েছি। আমার সামনে বসে আছেন আমাদের বোনেরা, আমাদের মায়েরা, আমাদের মেয়েরা। কি দুর্দশার মধ্যে তারা আছেন। এই পুঁজিবাদ আমার এই মা বোনদেরকে ঘর থেকে বের করে নিয়ে এসেছে। আমাদের ঘর থেকে বের হওয়ার কোনো দুঃখ নাই, ঘর থেকে বের হওয়ার কারণে আমাদের কোনো কষ্ট নাই, কিন্তু আমাদের কষ্ট এই জায়গায় যে ঘর থেকে বেরিয়ে এলাম কিন্তু আমার মর্যাদাও পাই না, আমার মজুরিও পাই না। এই দুঃখের জন্য আমরা রাজপথে নামতে বাধ্য হই। আজকে এখানে শুনলাম ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, সেখানে কয়েকদিন আগে আমাদের মন্ত্রী মিনিস্টার প্রশংসা করলেন। এক্সপোর্ট প্রসেসিং জোন খুব ভালোভাবে চলছে। ভালোভাবে যে কেমন চলছে নারায়ণগঞ্জে এসে দেখে যান। 5 মাস ধরে একটা ফ্যাক্টরি, টুনটুন অ্যাপারেল, শ্রমিকদের চাকরি নাই, বেতন নাই, তারা যে রাস্তায় লড়াই করছে, সেই লড়াইয়ের দিকে কারো কোনো মনোযোগ পর্যন্ত নাই। এগুলো আমাদের রাষ্ট্র দেখবে না। আমরা মনে করি যে আমরা এমন একটা সমাজে আছি যে রাষ্ট্র এখানে শ্রমিকের দিকে তাকাবে না, রাষ্ট্র তাকাবে মালিকের দিকে, এবং আমরাও অনেকটা সেই রকম চিন্তাই করি। যেমন আমার সামনে এই গাছটা আছে, আমরা সবাই গাছটা দেখছি যে কত বড় গাছ হয়েছে। ও পাশে আম গাছ, সেখানে ফুল ফুটছে, আমরা হচ্ছে আম গাছের ফুল ধরেছে, কিন্তু একবারও কি খেয়াল করছি এই গাছটা বড় হবার জন্য মাটি থেকে কতটুকু রস সে নিয়েছে? তেমনি আমরা অনেক বড় বড় মালিকের গল্প শুনি। বাদশা মিয়া নামে একজন বড় মালিক হয়েছেন, বিজেএমএর নেতারা বড় বড় নেতা হয়েছেন, আমরা গল্প করি অত বড় নেতা হয়েছে, কিন্তু এই নেতা কত লক্ষ শ্রমিকের ঘাম শোষণ করেছে সেইটা কি কখনো আমরা হিসাব করেছি? সিনহা গার্মেন্টসে নাকি 70,000 শ্রমিক কাজ করে। গল্প করি এত বড় কারখানা মালিক, তার মানে তিনি 70,000 শ্রমিকের ঘাম শোষণ করেন। আমরা গাছ দেখি, গাছের ফুল দেখি, কিন্তু এই গাছ যে মাটি থেকে রস শোষণ করে সেটাকে যেমন দেখি না, সেরকম বড় বড় পুঁজিপতি দেখি, কিন্তু এই পুঁজিপতি যে লক্ষ লক্ষ মা বোন শ্রমিক তাদের সন্তানদেরকে পর্যন্ত শোষণ করতে চায়। আমার বৃদ্ধ শ্রমিককে শোষণ করেছে, যুবক শ্রমিককে শোষণ করছে, ভবিষ্যতে তাদের সন্তানদেরকে যে শোষণ করবে সেইটা কিন্তু আমরা দেখি না। ফলে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট শুধু গাছ দেখাবে তা নয়, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট দেখাবে কতখানি শ্রমজীবী মানুষকে ঠকিয়ে শোষণ করে ওরা অত বড় বৃক্ষ হয়েছে, সেই কারণটা আমরা দেখতে চাই। এই করোনার সময় সবাই বলছে করোনা আমাদের শ্রমিকদের জীবনের কষ্ট বাড়িয়ে দিয়েছে। সবাই শুধু করোনার কষ্ট দেখে, চাকরি চলে গেছে তারও কষ্ট শোনে, সবকিছুর পরে গিয়ে বলে কি করবে ভাই, এটা তো কপাল। ওরা করোনা, কষ্ট এবং কপাল এর মধ্যে মানুষকে আটকে রাখতে চায়। আমরা দেখতে চাই এই করোনার সময় কিভাবে মালিকদের সম্পদ বেড়েছে। আজান হচ্ছে, আজানের পরে আমি আমার বাকি কথাটুকু বলবো, আপনারা দয়া করে থাকবেন। সে বুঝবে কেমন করে শোষণ হয়। যেমন চা শ্রমিকদেরকে যখন হিসেব দিয়ে আমরা বুঝিয়ে দিলাম যে তুমি সারাদিনে 23 কেজি চা পাতা তোলো, 23 কেজি চা পাতা থেকে চা তৈরি হয় 5 কেজি, প্রতি কেজি চায়ের দাম বাজারে কমপক্ষে 200 টাকা। তাহলে প্রতিদিন যে চা পাতা তোলো তা দিয়ে কত টাকা? 1000 টাকার চা তৈরি হয়। তুমি বেতন পাও 120 টাকা, বাকি টাকার কাছে যায়। গত কয়েকদিন আগে আপনারা জানেন চিনির কল বন্ধ হয়ে গেল।
চিনির কলগুলোতে গিয়ে শ্রমিকদেরকে একটা হিসেব আমরা দেখিয়ে দিলাম যে 1 মন আখ থেকে 3.5 কেজি চিনি উৎপাদন হয়। যে চিনিটা একটু আধুনিক পদ্ধতিতে উৎপাদন করলে 5 কেজি হওয়ার কথা ছিল, বাংলাদেশে সেটা 3.5 কেজি হয়। 3.5 কেজি চিনির দাম কত? 3.5 কেজি চিনির দাম বাজার মূল্যে প্রায় এখন 170 টাকা। আবার ওইখান থেকে যে বাগাস মানে যে ছোবড়া উৎপাদন হয়, মোলাসেস মানে নালিগুড় উৎপাদন হয়, প্রেস মাছ যেটা উৎপাদন হয়, সেগুলোর হিসাব করে দেখলাম 1 মন আখ থেকে 462 টাকার জিনিস তৈরি হয়। 1 মন আখের দাম কত? 40 টাকা, 140 টাকা। 140 টাকা দিয়ে 1 মন আখ কিনে 462 টাকা তৈরি করার পরেও কেন আমাদের আখের কলে লোকসান হয়? দোষ তো দেওয়া হলো আমার শ্রমিককে। দুর্নীতি যারা করলেন তারা বহাল তবিয়তে থাকলেন, তাদের চাকরিও থাকলো, প্রমোশনও থাকলো, তাদের বোনাস থাকলো, কিন্তু আমাদের শ্রমিকদের চাকরি চলে গেল, কারখানা বন্ধ হয়ে গেল। ঠিক তেমনি আমরা গার্মেন্টস হিসাব করে দেখিয়েছি, একজন শ্রমিক কারখানায় কাজ করলে সে 100 টাকার মধ্যে 31 টাকা যোগ করে, তাকে দেয়া হয় কত? তাকে দেয়া হয় 7 টাকা। বাকি 24 টাকা কার কাছে যায়? বাকি 24 টাকা যায় মালিকদের কাছে। ফলে মালিকের সম্পদ এই জন্য বাড়তেই থাকে। কোন কোন কারখানা কি বন্ধ হয় না? বন্ধ হয়। সেটা কখন বন্ধ হয়? বন্ধ হয় মালিকে মালিকে যখন সংঘাত হয়। বড় মালিকের কাছে ছোট মালিক তখন ধরাশায়ী হয়ে যায়। ওই বড় মালিক ছোট মালিক, যেমন সুন্দরবনের মধ্যে বড় বাঘ ছোট বাঘকে এলাকা থেকে তাড়িয়ে দেয়, কিন্তু বড় বাঘ আর ছোট বাঘ দুইজনে মিলেই কিন্তু হরিণকে খায়। তেমনি বড় মালিক আর ছোট মালিকের মধ্যে কখনো কখনো যুদ্ধ হয়, কিন্তু দুইজনই শ্রমিককে শোষণ করে। ফলে ছোট মালিক হেরে গেল বলে তার প্রতি সহানুভূতি করুণা দেখার কোনো লাভ নাই, ও সুযোগ পেয়ে ওই শ্রমিকের শ্রমটাকে শোষণ করবে। এই হিসেবগুলো আমরা যেমন দেখাতে চাই, পাশাপাশি আমরা এই রাষ্ট্রটাকে বলতে চাই, রাষ্ট্র তুমি যে তোমার বাজেট করো, সেই বাজেটের টাকা কোথা থেকে আসে? কে দেয়? 25 লক্ষ রিক্সা শ্রমিক, 25 লক্ষ শিক্ষা শ্রমিক, 10 লক্ষ হচ্ছে ব্যাটারি চালিত রিক্সা শ্রমিক। এই একটা রিক্সাতে 24,000 টাকার ব্যাটারি লাগে। এই ব্যাটারি আমদানি করে কে? ব্যবসায়ীরা। আমদানি পারমিশন দেয় কে? সরকার। এই ব্যাটারি আমদানি করতে গিয়ে সরকার ট্যাক্স নিয়েছে 360 কোটি টাকা, মালিকরা ব্যবসা করেছে 2,470 কোটি টাকা। আর ওই রিক্সা যখন রাস্তায় চলে তখন পুলিশকে দিয়ে সেই রিক্সাকে উচ্ছেদ করে দেওয়া হয়। রিক্সা আমদানির পারমিশন দিল সরকার, ব্যাটারি আমদানি করে লাভ করলো মালিক, সরকার সেখান থেকে নিল ট্যাক্স। আর এখন প্রতি রিক্সাকে 1,500 টাকা করে মাসিক চুক্তি না করলে রিক্সা চালাতে পারবে না। এখান থেকে এক ধরনের রিক্সা চালানোর উপরে একদিকে মাস্তান আর একদিকে পুলিশি ট্যাক্স আরোপ করা হয়েছে। আমরা হিসেব করে দেখিয়েছিলাম 25 লক্ষ ব্যাটারি চালিত রিক্সা চালক এবং রিক্সা পায়ে চলা রিক্সা চালক, তারা মিলে প্রতি বছর 45,000 কোটি টাকা তারা উৎপাদন করে। এই টাকা দিয়ে তারা কি করে? এই টাকা দিয়ে খাবার কেনে, এই টাকা দিয়ে কাপড় কেনে, এই টাকা দিয়ে ওষুধ কেনে, এবং এই সমস্ত কিনতে গিয়ে রাষ্ট্রকে ট্যাক্স দেয়। 7,000 কোটি টাকা রাষ্ট্রকে তারা ট্যাক্স দেয়। 1 কেজি চিনি কিনলে আমরা 21 টাকা ট্যাক্স দিই, 1 লিটার সয়াবিন তেল কিনলে 13 টাকা 75 পয়সা ট্যাক্স দিই, মোবাইলে 100 টাকা ফ্লেক্সি লোড করলে 33 টাকা 75 পয়সা ট্যাক্স দিই। আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত রাষ্ট্রকে ট্যাক্স দিয়েই যাই, কিন্তু রাষ্ট্র সেই ট্যাক্সের টাকায় মালিক বসে, রাষ্ট্র সেই ট্যাক্সের টাকায় পুলিশের বেতন দেয়, রাষ্ট্র সেই ট্যাক্সের টাকায় আমলাদের বেতন দেয়। আমলারা আইন তৈরি করে, পুলিশ লাঠিপেটা করে, মালিক মুনাফা করে, আর সমস্ত নির্যাতন শ্রমিকদের উপর চাপিয়ে দেয়। আমরা এই জন্য বলেছিলাম এই রিক্সা এবং ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ করবার আগে অন্তত নিজেদের কাছে হিসাবটা পরিষ্কার থাকতে হবে। আমরা ভিক্ষা চাই না, আমরা করুণা চাই না। রাষ্ট্র আমাদেরকে চাকরি দেয় নাই,
নিজেরা নিজেদের কাজ জোগাড় করে নিয়েছিলাম, নিজেরা কাজ করে নিজের সংসার চালিয়েছি, রাষ্ট্রকে ট্যাক্স দিয়েছি। ওই ট্যাক্সের টাকা পুলিশ তৈরি করে ওই রাষ্ট্র আমাকে পুলিশ দিয়ে উচ্ছেদ করবে, এই অন্যায় আমরা মানি না। ঠিক তেমনি আমরা বলেছিলাম গার্মেন্টসের 40 লক্ষ শ্রমিক, তাদের মধ্যে 100 জনের মধ্যে 60 জন শ্রমিক হচ্ছে নারী, বাকি 40 জন হচ্ছে পুরুষ। এই যে নারীরা কারখানায় কাজ করে, এই রাষ্ট্র স্বাধীনতার পরে 50 বছর, রাষ্ট্রের বয়স যত বাড়ছে, রাষ্ট্রের শোষণ করার ক্ষমতা তত বাড়ছে। রাষ্ট্র আমার ট্যাক্সের টাকায় আমাকেই শোষণ করছে। রাষ্ট্রের মধ্যে আমরা বলেছিলাম স্বাধীন দেশে এমন একটা আইন হবে যে আইনে কোনো বৈষম্য থাকবে না। রাষ্ট্র এমন বৈষম্য করেছে যে গার্মেন্টসের কোনো মা যদি সন্তান ধারণ করেন এবং সন্তান প্রসব করতে যান, তাহলে তাকে ছুটি দেওয়া হবে 4 মাস। সরকারি কর্মচারী হলে ছুটি হবে কত? 6 মাস। তার মানে মায়েদেরও এখন সরকারি এবং বেসরকারি মা হয়ে গেছে। সরকারি মা হলে 6 মাস ছুটি পাবে, বেসরকারি মা হলে 4 মাস ছুটি পাবে। এই অন্যায়ের বিরুদ্ধে আমরা কথা বলেছিলাম। আমরা বলেছিলাম যে রাষ্ট্র আমাদের মানুষের উপর মানুষের শোষণ সেইটাকে যেমন বাড়িয়ে তুলছে, নারীদের উপর নিপীড়ন বাড়িয়ে তুলছে, যুবকদের উপর নিপীড়ন বাড়িয়ে তুলছে, একটা যৌবন শোষণের রাষ্ট্র হয়েছে। যৌবন শোষণের রাষ্ট্র মানে কি? সে নারী হোক অথবা পুরুষ হোক, সে যদি যুবক হয়, তার বয়স যদি 18 থেকে 35 পর্যন্ত হয়, তাহলে এই সময় তাকে যত পারো খাটিয়ে নাও, নিংড়ে নাও। ওই রাস্তায় যেমন ওই আখ মারাই করার ছোট ছোট দোকান থাকে, যেখানে আমরা 1 গ্লাস আখের রস খাই 10 টাকা দিয়ে, সেখানে একদম চাকা ঘুরিয়ে আখের মধ্যে থেকে রসটাকে নিংড়ে বের করে নেওয়া হয়, এবং বের করার সময় যদি একটু থেকে যায় আবার ভেঙে আবার দেওয়া হয়, দিয়ে আবার নিংড়ে নেওয়া হয়, এবং কখনো কখনো তার মধ্যে পানি দিয়ে আবার চাপ দিয়ে ওর মধ্যে থেকে রস বের করে নেওয়া হয়। রাষ্ট্র এরকম আমাদের 18 থেকে 35 বছর বয়সী মানুষদের নিংড়ে তাদের ভেতর থেকে রসটা বের করে দিচ্ছে। যে কারণে গার্মেন্টসে আপনারা দেখবেন 39 বছরের বেশি গার্মেন্টসে কোনো শ্রমিক পাওয়া যায় না। কারণ ততদিনে কাজ করতে করতে তার কর্মশক্তি এতখানি কমে গেছে যে সে আর কাজ করতে পারে না। তখন তাকে বলে তুমি তো ছোকরা হয়ে গেছো, তখন পাশে ফেলে দেয়। তাহলে গার্মেন্টস শ্রমিকরা নিজেরা ছোকরা হয়ে মালিক এবং রাষ্ট্রকে যে রস দিল, এই রাষ্ট্র এবং মালিক এই শ্রমিকদের প্রতি কি কোনো দায়িত্ব পালন করবে না? প্রণোদনা মালিককে দেবে, শ্রমিক কি কোনো প্রণোদনা পাবে না? এই কথাটাও করোনার সময় আমরা উল্লেখ করেছিলাম। কিন্তু আমরা যত যুক্তিই করি না কেন, যুক্তির পেছনে যদি শক্তি না থাকে, ওই মালিকরা কোনোদিন আমাদের যুক্তির কথা শুনবে না। যে কারণে এই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট মনে করে একদিকে যুক্তি করার ক্ষমতা অর্জন করতে হবে, আর একদিকে একটা সাংগঠনিক শক্তি অর্জন করতে হবে। যেখানেই অন্যায় সেখানেই প্রতিরোধ, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ, এবং এই প্রতিবাদ একা একা নয়, সবাইকে মিলে একত্রিত হবে। প্রতিবাদ করে করেই অন্যায়ের বিরুদ্ধে শক্তিটা বাড়িয়ে তুলতে হবে। আর একটা বিষয় আপনারা খেয়াল করে দেখুন, এই করোনায় সব জিনিসের দাম বেড়ে গেল। চালের দাম বাড়ল, করোনার সময় আলুর দাম বাড়ল, পেঁয়াজের দাম বাড়ল, সয়াবিন তেলের দাম তো এখন বাড়তে বাড়তে কতদূর ঊর্ধ্বগামী হয়েছে। এখন 115 টাকা 120 টাকা লিটারের সয়াবিন তেল আর পাওয়া যাচ্ছে না। তো সব জিনিসের দাম বাড়ছে। মালিকরা আবদার করলো এই করোনার সময় শ্রমিকদের যে 5% তাদের ইনক্রিমেন্ট দেওয়ার কথা ছিল, তার 2 বছর শ্রমিকদেরকে এই বেতনটা দিতে পারবে না। জিনিসের দাম বাড়ানোর ক্ষেত্রে তারা 10%, 15%, 20% বাড়াতে পারবে, কিন্তু শ্রমিকদের 5% বেতন বৃদ্ধি, এইটা বেতন বৃদ্ধি করতে পারবে না। এইটা তারা করবে না, সরকারের কাছে আবদার করেছে। এবং আমাদের এই সরকার মালিকরা আবদার করার আগেই তার আবদার পূরণ করে দেয়। আমরা সে কারণে বলেছিলাম যে ইনক্রিমেন্ট এটা বন্ধ করা যাবে না, বরং যদি সামরিক বাহিনীর সদস্যরা, যদি পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করার জন্য রেশন পান,
তাহলে যারা দেশের উৎপাদন করে, কারখানায় কাজ করে, সেই শ্রমিকদেরকেও রেশন দিতে হবে, রেশনে তাদের খাদ্যদ্রব্য দিতে হবে। আপনারা জানেন একজন পুলিশ বাহিনীর সদস্য, একজন সামরিক বাহিনীর সদস্য, একজন বর্ডার গার্ডের সদস্য, তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করা, দেশটাকে রক্ষা করা। দেশ যারা গড়ে তুলল, দেশের সম্পদ যারা বাড়াচ্ছেন, দেশের সম্পদ যারা তৈরি করছেন, তাদের জন্য রেশন নাই, আর দেশকে যারা পাহারা দেবেন তাদের জন্য রেশনের ব্যবস্থা আছে। 20 কেজি চাল, 20 কেজি আটা, 8 কেজি চিনি, 8 লিটার তেল, এইরকম করে একজন পুলিশ বাহিনীর সদস্য রেশন পান, একজন সেনাবাহিনীর সদস্য রেশন পান। পুলিশের যে সদস্যরা ডিউটি পালন করেন, তারা যারা ব্যারাকে থাকে, রাজারবাগে গেলে দেখবেন পুলিশের ব্যারাকে যারা থাকে তারাও কত কষ্টে থাকে। পুলিশের সাধারণ সদস্যদের জীবনে কিন্তু অনেক কষ্ট, তাদের দিনে 10 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে হয়। কিন্তু এই কষ্টের পরেও তার অন্তত একটা নিশ্চয়তা আছে কি, সে একটু রেশন পায়, বেতনটা নিয়মিত পায়, চাকরি থেকে অবসর গ্রহণ করার পরে সে পেনশন পাবে, তার গ্র্যাচুইটি আছে, তার প্রভিডেন্ট ফান্ড আছে। ফলে পুলিশের কষ্ট আমরা বুঝি, তারপরেও পুলিশের তো কিছু সহায়তা আছে, আর্মির তো সহায়তা আছে। কিন্তু আমাদের যারা উৎপাদনের সৈনিক, এই সৈনিকের চাকরি থেকে চলে যাওয়ার পরে কি পায়? শ্রম আদালতের আমি একজন সদস্য, মাঝে মাঝে এত অসহায় লাগে। নারায়ণগঞ্জ থেকে একজন শ্রমিককে মামলা করবার জন্য ঢাকায় যেতে হয়, তাকে যদি অন্যায়ভাবে চাকরি থেকে ছাঁটাই করা হয়, 4 মাসের তার নোটিশ পেয়ে তার সঙ্গে তার অন্যান্য পাওনা মিলে খুব বেশি হলে পাওনা হয় তার 40,000 টাকা, 45,000 টাকা, 50,000 টাকা। এইটার জন্য 2 বছর ধরে ঘোরে, 2 বছরে সে আইনজীবীকে কি ফি দেবে, নিজের যাওয়া আসার খরচ কি হবে? তারপরে আদালত বলে যে ঠিক আছে, এটা আউটসাইড অফ দ্য কোর্ট, এডিআর, অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, আপনারা নিজেরা মীমাংসা করে নেন। মীমাংসা করার পরে শ্রমিক পক্ষ বলে আমার 40,000 টাকা পাওনা হয়েছে, মালিক পক্ষ বলে না তোমার 20,000 টাকা পাওনা হয়েছে। তখন আদালত একটা মাঝখানে বলে ঠিক আছে 25,000 টাকা দিয়ে দেন। আমি বসে বসে হিসেব করি এখন ওখানে মেম্বার হিসেবে, 2 বছর আদালতে ঘোরাঘুরি করার পরে 25,000 টাকা যখন পায়, সে আইনজীবীকে ফি দেবে কি, নিজের যাওয়া আসার খরচ দেবে কি? ফলে কিভাবে আদালতের নামেও, বিচারের নামেও এই শ্রমিকরা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে, ঠকছে। আমরা এই জন্য দাবি করেছিলাম যে নারায়ণগঞ্জের মামলা কেন ঢাকায় গিয়ে করতে হবে, নারায়ণগঞ্জেও কেন শ্রম আদালত হবে না? নারায়ণগঞ্জের শ্রম আদালত হলে নারায়ণগঞ্জের শ্রমিক তো নারায়ণগঞ্জেই মামলাটা করতে পারত, কিন্তু শ্রম আদালত এখন পর্যন্ত নারায়ণগঞ্জে নাই, গাজীপুরে নাই, সেগুলো সব হয়ে আছে ঢাকায়। 7টা শ্রম আদালত, তার মধ্যে 3টাই হচ্ছে ঢাকায়, 2টা হচ্ছে চট্টগ্রামে, একটা হচ্ছে খুলনায়, একটা হচ্ছে রাজশাহীতে। তাহলে কেমন করে আমাদের এই শ্রমিকরা, তাদের একটা সমস্যা হলেও আদালতের কাছে যাবে? আর দিকে দেখুন, এই শ্রম আইন, আইন হচ্ছে একটা আয়নার মতো। আয়নায় যেমন আমরা নিজেদের চেহারা দেখি, আইন দিয়েও একটা রাষ্ট্রের চেহারা দেখা যায় যে আইনটা কতখানি গণতান্ত্রিক। এই শ্রম আইনের 354টা ধারা আছে, সেই 354টা ধারার মধ্যে আমরা 49টা ধারায় সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা অভিযোগ আপত্তি দিয়েছি যে 49টা ধারা এমন এমন ধারা আছে যে ধারাগুলো থাকলে শ্রমিকরা ট্রেড ইউনিয়নও করতে পারবে না, শ্রমিকদের অধিকারও থাকবে না, শ্রমিকদের চাকরির নিরাপত্তাও থাকবে না, নিশ্চয়তাও থাকবে না। বাংলাদেশ নিয়ে আমরা গর্ব করি, বিশ্বের বুকে লাল সবুজের পতাকা উড়িয়েছিলাম আমরা আজ থেকে 50 বছর আগে। আমাদের একটা ঠিকানা আছে, আমাদের একটা পরিচয় আছে, আমাদের পরিচয়, আমাদের পাসপোর্ট আছে, আমাদের ন্যাশনাল আইডি কার্ড আছে। কিন্তু শ্রমিক, তার ঠিকানা কি, তার পরিচয় কি, তার আইডি কি? শ্রম আইনের 5 নম্বর ধারায় যে আছে, নিয়োগপত্র পরিচয়পত্র ছাড়া কাউকে নিয়োগ করা যাবে না। তাহলে রিরোলিং মিলের লক্ষ লক্ষ শ্রমিক, পরিবহনের লক্ষ লক্ষ শ্রমিক, তাদের কাছে নিয়োগপত্র পরিচয়পত্র ছাড়া মালিক যে কাজ করাচ্ছে, রাষ্ট্র কি তাদেরকে দেখবে না? তার মানে
অনেক আগে সক্রেটিস একটা কথা বলেছিলেন যে আইন হলো অনেকটা মাকড়সার জালের মতো। বড় বড় পোকা যদি ওই মাকড়সার জালের মধ্যে পড়ে তাহলে সে মাকড়সার জালটা ছিঁড়ে বেরিয়ে যায়, আর ছোট পোকাগুলো বড় বড় সব পাখিরা, বড় বড় পোকারা মাকড়সার জাল ছিদ্র করে বেরিয়ে যাচ্ছে, তাদেরকে আইন ধরতে পারছে না। আইন ধরে কাকে? আইন ধরে সাধারণ শ্রমিকদেরকে। এখন আইন না মানলে আমাদের শ্রমিকের চাকরি চলে যায়, আইন না মানলে অনুপস্থিত থাকলে শ্রমিকদের চাকরি চলে যায়। আমরা পাল্টা আইন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে প্রস্তাব করেছি, কিন্তু এই কথাটা আমরা যখন বলছি তখন সাথে সাথে তার পেছনে যুক্তির পেছনে শক্তিটা আমাদের লাগবে। সেই শক্তিটা তৈরি করতে চাই আমরা। এই যুক্তির পেছনে শক্তিটা তৈরি করে একটা আমরা স্বপ্নের ঠিকানার দিকে যেতে চাই। আমরা যে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের কথা বলি, কেন আমরা সমাজতান্ত্রিক কথাটা যুক্ত করেছিলাম? যুক্ত করেছিলাম এই কারণে, শ্রমিকের যত অধিকারের কথা বলি না কেন, পুঁজিবাদ থাকলে, পুঁজিবাদী ব্যবস্থা থাকলে শ্রমিকের কোন অধিকার বাস্তবায়ন হবে না। পুঁজিবাদ শুধু শোষণ করে শ্রম, পুঁজিবাদ সম্পদ বাড়ায়। একজনের সম্পদ বাড়লে হাজার জনের সম্পদ কমে যায়। নজরুল এই জন্য একসময় দুঃখ করে বলেছিলেন, লক্ষ মানুষ মেরে ওরা লাখপতি হয়। মানে লক্ষ লক্ষ মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে ওরা লাখপতি হয়। আর আজকে যারা কোটিপতি, তারা কোটি কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়ে কোটিপতি হয়েছে। ফলে এই পুঁজিবাদী ব্যবস্থা লক্ষ কোটি মানুষকে প্রতিদিন গ্রাস করে। আমরা যে এখানে পাশে চায়ের দোকান, 5 টাকা দিয়ে যদি একটা লাল চা খাই, 5 টাকার একটা 1 কাপ লাল চাও যে পরিমাণ ট্যাক্স আমাদের দিতে হয়, আমি বসে বসে একবার হিসাব করে দেখেছিলাম, তাতে 70 পয়সা করে ট্যাক্স দিতে হয়। রিক্সা চালিয়ে একজন শ্রমিক একটা বন খায়, 1 কাপ চা খায়, গায়ের ঘাম মুছতে মুছতে। সে কিন্তু এই গায়ের ঘাম মুছতে মুছতে একটা বন আর একটা চা খেয়ে রাষ্ট্রকে 1 টাকা ট্যাক্স দিয়ে চলে গেল। তার স্ত্রী যখন সন্তান সম্ভবা হয়েছে, এই হাসপাতাল এই হাসপাতাল দৌড়াদৌড়ি করে, ডাক্তার বিভিন্ন রকম ওষুধ টষুধ লিখে দেয়, এই ওষুধের জন্য তাকে ট্যাক্স দিতে হয়। ফলে ওই শ্রমিকের যে সন্তানটা পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসার আগেই সে ট্যাক্স দেওয়া শুরু করেছে। আর তারপর যখন মারা যাবে, মারা যাওয়ার পরে কাফনের কাপড় কিনবে, অথবা তাকে দাহ করার জন্য শ্মশানে নিয়ে যাবে, ওই শ্মশান উন্নয়ন কর, কবরস্থান উন্নয়ন কর, এইরকম কর, আগরবাতি কেন, লোবান কেন, গোলাপ জল কেন, এমনকি কাপড়ের কাপড় কেন, এই সমস্ত কিছুর মধ্যে ট্যাক্স দেয়। তাহলে একটা শিশু জন্মের আগে থেকে মায়ের পেটে থাকা সময় থেকে সে ট্যাক্স দেওয়া শুরু করে, আর একজন বৃদ্ধ মারা যাওয়ার পরও তার সন্তান সন্ততিরা ট্যাক্স দিতে থাকে। তাহলে জন্মের আগে থেকে মৃত্যুর পর পর্যন্ত আমরা ট্যাক্স দিতেই থাকি। রাষ্ট্রকে যে ট্যাক্স দেই, এই ট্যাক্সের কিছু কি আমি পাবো না? এই ট্যাক্সের টাকা দিয়ে তো আমার সন্তানের লেখাপড়া হওয়ার কথা ছিল, তাহলে কেন আবার আমার সন্তানকে স্কুলে ভর্তি করবার জন্য টাকা দিতে হবে? এই ট্যাক্সের টাকা দিয়ে তো আমার চিকিৎসা পাওয়ার কথা ছিল, তাহলে কেন হাসপাতালে গিয়ে আবার আমাকে টাকা দিতে হবে? এই ট্যাক্সের টাকা দিয়ে তো আমার বাড়িঘর করে দেওয়ার কথা ছিল, কেন আমাকে বস্তিতে থাকতে হবে, নর্দমার পাশে থাকতে হবে? এই কেন শব্দটা আমরা উচ্চারণ করতে চাই, আর কারণটাকে আমরা খুঁজে বের করতে চাই। সমাজতন্ত্র দেখিয়েছিল জনগণের ট্যাক্সের টাকায় শ্রমজীবী মানুষের শ্রম এখানে যে রাষ্ট্রটা তৈরি হবে, সেই রাষ্ট্রের সবচেয়ে বেশি গুরুত্ব পাবে শ্রমজীবী মানুষ, কারণ তারা উৎপাদন করে। তার উৎপাদন অন্যরা ভোগ করার আগে শ্রমিকদেরকেই সেটা দিতে হবে, কারণ এই শ্রমিক তো তার শরীরের শক্তিটা ভালো থাকলে সে আরো ভালো উৎপাদন করবে। এই শ্রমিকের স্বাস্থ্য ভালো থাকলে সে তো আরো ভালো উৎপাদন করবে। এই শ্রমিকের সন্তানরা যদি শিক্ষিত হয়, পুষ্ট হয়, সে তো ভবিষ্যতে আরো উন্নত মানের শ্রমিক হবে। ফলে সমাজতান্ত্রিক ব্যবস্থা যে কারণে বলেছিল, যে নারী মা হবে তাকে মর্যাদা দিতে হবে, সেই মা হওয়ার জন্য তাকে যেমন ছুটি দিতে হবে, তার পুষ্টির জন্য টাকা বরাদ্দ করতে হবে, তার সন্তানের জন্য স্কুলের ব্যবস্থা করতে হবে, আর ওই মায়ের অসুস্থতার চিকিৎসা করতে হবে। আর আমার পুঁজিবাদ, বাংলাদেশের আমাদের এই সাধের পুঁজিবাদ কি বলেছে? যদি কেউ মা হতে চাও, চাকরি ছেড়ে চলে যাও। আমাদের একজন গার্মেন্টসের মালিক বলল
আমরা কি এখানে এটাকে মুরগির ফার্মের মতো মানুষের ফার্ম বানাতে এসেছি, যে এখানে মেয়েরা আসবে আর বাচ্চা দেবে আর আমরা তাদেরকে বেতন দেব? কত বড় নির্লজ্জ ওরা! ওরা মাতৃত্বের সম্মান এবং মর্যাদাটাও দিতে পারে না। ওদের কাছে মুনাফাটা বড়, মানুষ বড় না। ওদের কাছে টাকাটাই বড়, মানুষ বড় নয়। এবং এই টাকাটা যে বড়, সেই কারণে সমস্ত কিছুকে নিয়ে ওরা ব্যবসা করতে পারে। এখন তো দেখুন, এই করোনার সময় টিকা নিয়েও তারা ব্যবসা শুরু করেছে। এর আগে মাস্ক নিয়ে ব্যবসা করেছে, স্যানিটাইজার নিয়ে ব্যবসা করেছে, পিপিই নিয়ে ব্যবসা করেছে, করোনা নিয়েও ব্যবসা করেছে। করোনায় ব্যবসা বাণিজ্য খুব খারাপ, খুব খারাপ, এই কথাগুলো রাষ্ট্রের কাছে টাকা নিয়েছে আর শ্রমিকের বেতন কমিয়ে দিয়েছে। এই ব্যবসা করার শেষ। এখন নতুন ব্যবসা হচ্ছে টিকার ব্যবসা। আমাদের দেশটাকে এমন একটা দেশ বানিয়েছে, টাকা যার সব তার। যে টাকা ছাড়া শিক্ষা নাই, টাকা ছাড়া চিকিৎসা নাই, টাকা নাই তো শিক্ষা নাই, টাকা নাই তো চিকিৎসা নাই। এখন বলবে টাকা নাই তো টিকাও নাই। ফলে টিকা নিয়েও একটা ব্যবসা শুরু করেছে। ইতিমধ্যে দেখেন, সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে বাংলাদেশ টিকা কিনছে। কেনাচ্ছে তার মাধ্যমে কেনাচ্ছে যিনি শেয়ার বাজার কেলেঙ্কারের 2 বারের নায়ক। 1996 সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখন শেয়ার বাজারে একটা তুলকালাম কাণ্ড হয়ে গেল, কয়েক লক্ষ মানুষ পথে বসে গেল। আবার 2010-এর পরে যখন আবার আওয়ামী লীগ ক্ষমতায়, সেই সময় শেয়ার বাজারে আবার একটা তুলকালাম কাণ্ড হলো, কিছু মানুষ পথে বসে গেল। 2 সময় এই শেয়ার বাজার কেলেঙ্কারির সঙ্গে যার নাম যুক্ত ছিল, তিনি এখন আওয়ামী লীগের বাণিজ্য উপদেষ্টা। এবং তিনি তার প্রতিষ্ঠান ইন্ডিয়ার সেই সিরাম ইনস্টিটিউট থেকে টিকা নিয়ে আসবে। এই টিকাটা উদ্ভাবন করেছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। ইংল্যান্ডের জনগণ 160 কোটি পাউন্ড খরচ হয়েছে এই গবেষণা করতে, তার মধ্যে 130 কোটি পাউন্ড দিয়েছে ট্যাক্সের টাকা। যে কারণে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বলেছে এই টিকা নিয়ে ব্যবসা করা যাবে না, এটা জনগণের টাকায় উদ্ভাবন করা টিকা। সেই টিকা ভারতের সিরাম ইনস্টিটিউট বলল আমরা আমাদের এখানে উৎপাদন করব। তখন আপনারা যে বিল গেটস এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের নাম জানেন, তারা $15 কোটি দিল ভারতের সিরাম ইনস্টিটিউটকে, যে ঠিক আছে এই টিকা তুমি উৎপাদন করবা, কিন্তু টিকা নিয়ে ব্যবসা করতে পারবা না। কিন্তু সিরাম ইনস্টিটিউট সেই টিকা বাংলাদেশের কাছে বিক্রি করছে ওই বেক্সিমকোর কাছে 47% বেশি দামে। বেক্সিমকো আবার জনগণের টাকায় সেই টিকা নিয়ে এসে সরকারের কাছে সেই টিকাটা বিক্রি করবে আবার $5। এবং সাথে সাথে আবার আরেকটা রাস্তা করে দিয়েছে সরকার, সরকারকে দেবে সে $5, আবার নিজে সে বিক্রি করতে পারবে $13। টাকা যাও টিকা নাও, টাকা যাক টিকা তার, এইরকম একটা ব্যবস্থা তৈরি করেছে। আমরা শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে, বাসকের পক্ষ থেকে একটা হিসাব করে দেখালাম, $2 হলে যে টিকা তৈরি করা যায়। বাংলাদেশের 16.5 কোটি মানুষ, 16.5 কোটি মানুষকে যদি 2 ডোজ করে টিকা দিতে হয়, তাহলে 33 কোটি ডোজ টিকা লাগবে। $2 যদি দাম হয়, তাহলে দাম হচ্ছে $66 কোটি। $66 কোটি মানে কত? সেটা 5,500 কোটি টাকা। আর তার পরিবহন করা, সংরক্ষণ করা, এগুলো সব মিলিয়ে আরো যদি 4,500 কোটি টাকা ধরি, তাহলে 10,000 কোটি টাকা হলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে, ওই বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত বিনা পয়সায় টিকা দেওয়া সম্ভব। 10,000 কোটি টাকা রাষ্ট্র বরাদ্দ করবে না, সে মালিকদেরকে 10,000 কোটি টাকা প্রণোদনা দিতে পারবে। 1,13,000 কোটি টাকা প্রণোদনা দিল, আর 10,000 কোটি টাকা সে খরচ করতে পারবে না। এইরকম কথা রাষ্ট্র বলছে। আমরা বলছি যে এই রাষ্ট্রের পক্ষে, রাষ্ট্রের সেই সামর্থ্য আছে, এখন দরকার রাষ্ট্রের সেই মনোভাব, বিনা পয়সায় প্রত্যেক মানুষকে টিকা দিতে হবে। টিকা দেওয়ার জন্য তারা একটা তালিকা করেছে, কারা আগে টিকা পাবে। আমরা হিসেব করে গিয়েছিলাম যে কারা আগে টিকা পাওয়া উচিত। চায়ের দোকানে যে মানুষটা চা বানায়, প্রতিদিন 200 মানুষ তার কাছ থেকে চা খায়। মানে ও যদি করোনায় আক্রান্ত হয়, তাহলে তার দ্বারা প্রতিদিন কমপক্ষে 200 জন মানুষ করোনা ছড়াবে। পরিবহনে যে শ্রমিকটা কাজ করে, প্রতিদিন একটা বাসে 500 যাত্রী ওঠানামা করে, তাহলে সে যদি করোনায় আক্রান্ত হয়, 500 জন মানুষ এটা ছড়াবে। বস্তিতে যে মানুষ থাকে, সেখানে 1 বর্গ কিলোমিটারের মধ্যে 1 লক্ষ মানুষ থাকে,
বলে ওখানে একজন মানুষ যদি করোনা আক্রান্ত হয় 1 লক্ষ মানুষ করোনা ছড়াবে ওখানে, তার টিকা কারা আগে পাবে? বাসা বাড়ি থেকে ময়লা নিয়ে যায় যারা, প্রত্যেক বাড়িতে কলিং বেল টিপে যে ময়লাটা নেয়, তার যদি করোনা আক্রান্ত হয় সেটা কলিং বেল টাচ করলে সেখানে করোনাটা ছড়িয়ে পড়বে, তার মাধ্যমে তো বাসার লোকজন আক্রান্ত হবে। গৃহকর্মী সে যদি করোনা আক্রান্ত হয় তাহলে টিকাটা কার দরকার? একদিকে ডাক্তার নার্স তাদের দরকার, আর একদিকে নিরাপত্তার জন্য যুক্ত আছে যে পুলিশ বাহিনী তাদের দরকার, তারপরে দরকার আমাদের সমস্ত শ্রমজীবী মানুষ। এই শ্রমজীবী মানুষ যদি সুরক্ষিত থাকে দেশটা সুরক্ষিত থাকবে। কিন্তু দেখবেন গার্মেন্টস শ্রমিকরা টিকা পাবে না, ওই বস্তিবাসীরা টিকা পাবে না, পরিবহন শ্রমিকরা টিকা পাবে না, টিকা পাবেন ওই আমলারা এবং সেই রাজনৈতিক দলের নেতারা। আমরা এখানে বলেছিলাম রাষ্ট্রের যদি দৃষ্টিভঙ্গিটা না পাল্টানো যায়, রাষ্ট্র শুধু ট্যাক্স কালেকশন করবে আর জনগণের উপর ট্যাক্সের বোঝাটা পাবে, জনগণের স্বার্থ রক্ষা করবে না। সমাজতন্ত্রের কথাটা আমরা এই জন্যই বলেছিলাম, যে সমাজতন্ত্রের কথা বলেছিলাম এই কারণে, যদি নারীদের মর্যাদা এবং সম্মান প্রতিষ্ঠা করতে হয়, যদি শ্রমিকের মর্যাদা এবং সম্মান প্রতিষ্ঠা করতে হয়, যদি যুবকদের জীবনের সামনে একটা ভবিষ্যৎ তৈরি করতে হয়, যদি শিশুদের সামনে একটা ভবিষ্যৎ তৈরি করতে হয়, যদি বৃদ্ধদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হয়, তাহলে রাষ্ট্রকে এই দায়িত্বটা নিতে হবে। পুঁজিবাদী রাষ্ট্র এই দায়িত্ব নেবে না। পুঁজিবাদী দায়িত্ব প্রত্যেক কিছুতে এই ব্যবসা করবে। একজন পানির বোতল আমাদের এখানে আছে, 1/2 লিটারের পানির বোতলের দাম 15 টাকা, মাটির নিচ থেকে পানি তুলে 15 টাকায় সেই পানি বিক্রি করছে। অথচ একদিন এই শীতলক্ষা নদী, বুড়িগঙ্গা নদীতে মানুষ মাছ ধরত, এই নদীতে গোসল করত, কারখানার বর্জ্য ফেলে এই নদীগুলোকে দূষিত করে দিয়েছে। কারখানা করেছে মালিক, মুনাফা করে সেই টাকাটা বিদেশে নিয়ে গেছে আর নিজের দেশের নদীটাকে দূষণ করে দিয়ে গেছে। ডেনিম উৎপাদনে বাংলাদেশ হচ্ছে বিশ্বে 1 নম্বর। ইউরোপের দেশগুলো ডেনিম এবং জিন্স ব্যবহার করে বেশি, কিন্তু তাদের দেশে তারা ডেনিম এবং জিন্স উৎপাদন করে না, কারণ ডেনিম এবং জিন্স উৎপাদন করতে গেলে পানি লাগে বেশি এবং পানি দূষণ হয় বেশি। ওই দূষণ করে তারা শীতলক্ষা এবং বুড়িগঙ্গাকে ধ্বংস করে দিল। ফলে ওরা শুধু শ্রমিকের ঘাম শোষণ করেছে তা নয়, ওরা আমাদের পানিকেও দূষণ করেছে এবং এখন আমাদেরকে আবার বাধ্য করছে 15 টাকা দিয়ে মাটির নিচের পানি তুলে খেতে। কত লাভ, লাভের উপরে লাভ। এই ধরনের লাভের সমাজ তৈরি করেছে। ওদের হাতে লাভ আর শ্রমিকের জন্য লোকসান। লাভের উল্টো দিকে যেহেতু লোকসান থাকে, তাহলে মালিকদের লাভ মানে শ্রমিকের লোকসান। মালিক বড় হওয়া মানে শ্রমিক ছোট হয়ে যাওয়া, মালিকের মুনাফা বাড়া মানে শ্রমিকের জীবনটাকে দুর্বিষহ করে ফেলা। এই হিসাবটাই আমরা বুঝতে চেয়েছিলাম। ফলে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আমরা একদিকে যেমন শ্রমিকের ন্যায্য মজুরির লড়াইটা করব, একদিকে যেমন গণতান্ত্রিক ট্রেড ইউনিয়নের জন্য লড়াই করব, আর একদিকে যেমন গণতান্ত্রিক শ্রম আইনের জন্য লড়াই করব, তার পাশাপাশি যে শোষণমূলক ব্যবস্থা থাকলে আমার জীবনটা দুর্বিষহ হয়ে যায়, সেই শোষণমূলক ব্যবস্থা পাল্টাবার জন্য সংগ্রাম করি। সেই সংগ্রাম করতে করতেই আমরা 39 বছর পার করেছি। আমাদের সংগ্রামটা চলছে, আমাদের স্বপ্ন এখনো পূরণ হয় নাই এবং এখনো আমরা আমাদের প্রতিজ্ঞা ভুলে যাই নাই। আমাদের স্বপ্ন শোষণমুক্ত সমাজ তৈরি করার, আমাদের স্বপ্ন মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করার। যে কারণে আমাদের সঙ্গে যুক্ত যে শ্রমিক, তাদের কাছে এই আবেদনটা আমরা করব। আজকে বাংলাদেশের সবচেয়ে বেশি নিপীড়িত হয় আমাদের নারীরা। কারখানায় যাওয়ার সময় নিপীড়নের শিকার, কারখানায় গিয়ে শোষণের শিকার, কারখানা থেকে বাড়িতে ফিরবার সময় নিপীড়নের শিকার। আমাদের শ্রমিক ফ্রন্ট যেখানে থাকবে, মেয়েদের মর্যাদার প্রতি কোন ধরনের আঘাত যদি আসে, আমাদের শ্রমিক ফ্রন্টকে সেখানে রুখে দাঁড়াতেই হবে। আজকে বাংলাদেশের শিশুরা হচ্ছে সবচেয়ে বেশি লুণ্ঠনের শিকার। ওই প্রাইমারি স্কুল থেকে শুরু করে তার শিক্ষার ক্ষেত্রে যেমন লুণ্ঠিত হচ্ছে, আর সে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে আমাদের মালিকরা, কবে এরা বড় হবে। ইউরোপ আমেরিকা বলে যে 18 বছরের নিচে কাউকে কাজ করানো যাবে না, আমাদের শ্রম আইনেরা বলেছে 14 বছরেও কাজ করানো যাবে। তার মানে এদেরকে কাজ করবার জন্য অপেক্ষায় আছে, কিভাবে এদের শ্রমটাকে শোষণ করবে। এই শিশুরা আমাদের সংগঠনের সঙ্গে যখন যুক্ত হবে,
যে মায়েরা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে, যে বাবারা আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে, তাদের সন্তানদের প্রয়োজনে আমাদের শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে অবৈতনিক স্কুল তৈরি করে তাদেরকে বিকল্প শিক্ষার ব্যবস্থা আমাদের করতে হবে। আমাদের শ্রমিক ফ্রন্টকে বৃদ্ধদেরকে সম্মান করা শিখতে হবে। শ্রমিক ফ্রন্টের জন্য কর্মী করে বাসে উঠেছে, আর সেই বাসে একজন বৃদ্ধ এবং বয়স্ক শ্রমিক যদি দাঁড়িয়ে থাকে, শ্রমিক ফ্রন্টের সেই সদস্যের প্রথম দায়িত্ব হবে নিজের জায়গা ছেড়ে ওই বৃদ্ধ শ্রমিককে বসতে দেওয়া। কারণ একদিন তিনি যুবক ছিলেন, তারা কাজ করেছিলেন বলেই আজকে এই দেশে আমরা বসবাস করতে পারছি। বৃদ্ধদেরকে সম্মান করতে না শিখলে আমরা কোনোদিন মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারবো না। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট আর একদিকে শ্রমিক ফ্রন্টের সদস্যদের এই শিক্ষায় শিক্ষিত হতে হবে। আমি গার্মেন্টসের শ্রমিক হতে পারি, কিন্তু রিলিং মিলের শ্রমিকরা যখন মজুরি বঞ্চিত হয় তার মিছিলে আমি আগে যুক্ত হব। কারণ ওই রিলিং মিলের শ্রমিক, তার তৈরি রড দিয়ে তো কারখানা তৈরি হয়েছে, ওই কারখানায় আমি কাজ করি। আমার এই গার্মেন্টসের শ্রমিক রাস্তায় যখন হকার উচ্ছেদ হয়ে যায় তার পাশে গিয়ে দাঁড়াতে হবে, কারণ হকার রাস্তাটাকে কাজ দেয় নাই, ও যখন নিজের জীবিকার ব্যবস্থা করেছে। আমি তো তার কাছ থেকেই জিনিস কিনি, আমি তো ওই টপ 10-এ ঢুকে জিনিস কিনতে পারি না, ফলে আমার তো তার পাশেই দাঁড়ানো দরকার। আবার এই হকার শ্রমিক যখন একজন গার্মেন্টস শ্রমিকদের মিছিল রাস্তা দিয়ে যায়, তখন সেই মিছিলে তারও যুক্ত করা হওয়া উচিত। কারণ এই গার্মেন্টস শ্রমিকের হাতে পয়সা থাকলেই সে তো তখন আমার কাছ থেকে জিনিস কিনতে পারবে। আমার এই শ্রমিক, রিক্সা শ্রমিক, রাস্তায় যখন রিক্সা শ্রমিককে কেউ নির্যাতন করে, আমাদের তখন তার পাশে দাঁড়ানো দরকার। ওই রিক্সা তো আমার বাহন, ওই রিক্সা আমার গরিবের অ্যাম্বুলেন্স। আমার মা যদি অসুস্থ হয়, আমি তো ভ্যানে করে তাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, রিক্সাতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করি। ফলে রিক্সা শ্রমিকের উপর নিপীড়ন হলে সেখানে আমার তার পাশে দাঁড়ানো দরকার। এমনি করে নির্মাণ শ্রমিকের পাশে গার্মেন্টস শ্রমিক, গার্মেন্টস শ্রমিকের পাশে রিক্সা শ্রমিক, রিক্সা শ্রমিকের পাশে রিরোলিং মিলের শ্রমিক, তার পাশে হকার, তার পাশে চা দোকানদার, সবাই মিলে এই ঐক্যবদ্ধ একটা শক্তি আমাদের গড়ে তুলতে হবে। যে স্লোগান আমরা দেই, দুনিয়ার মজদুর এক হও, সেই স্লোগান বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠা করতে হবে। যে সকল শ্রমিক, শ্রমিকের স্বার্থ এক, শ্রমিকের উপর কোনো আক্রমণ এলে, শ্রমিকের উপর কোনো নিপীড়ন এলে শ্রমিক হিসাবে আমি বসে থাকতে পারি না, তার পাশে ভাই হিসেবে আমাকে দাঁড়াতেই হবে, তার হিসেবে তার পাশে আমাদের সংগ্রামে দাঁড়াতেই হবে। এমনি করে ঐক্যবদ্ধ সংগ্রামে হাতে হাত ধরে আমরা এগোবো। আর বুঝতে চাইব কিভাবে আমি শোষিত হই, কিভাবে আমি বঞ্চিত হই, কোন আইনের দ্বারা আমি নিপীড়িত হই। যে কালো আইনের দ্বারা আমি নিপীড়িত হই, সেই কালো আইন পাল্টানোর সংগ্রাম করতে হবে। যে শোষণমূলক ব্যবস্থার দ্বারা আমি শোষিত হই, সেই শোষণমূলক ব্যবস্থা ভাঙার সংগ্রাম করতে হবে। সেই সম্মিলিত সংগ্রামকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের কাজ। 39 বছর ধরে আমরা লড়ছি, আমাদের আরো লড়াই বাকি আছে। যতদিন শোষণ থেকে আমাদের শ্রমজীবী মানুষ মুক্তি না পাবে, যতদিন নিপীড়ন থেকে আমাদের মানুষ মুক্তি না পাবে, ততদিন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট লড়তেই থাকবে, লড়তেই থাকবে। এবং সেই লড়াই আমরা একদিকে মানুষের মুক্তি, আর একদিকে নিজেদের মুক্তি, দুটোই অর্জন করব। সেই সংগ্রামে 39 বছরের এই পর্যায়ে এসে আমরা আমাদের প্রতিজ্ঞাটাকে আরো দৃঢ় করব। প্রত্যেকটা শ্রমিক ফ্রন্টের সদস্য তার পাশের মানুষকে সংগঠনের সঙ্গে যুক্ত করবার চেষ্টা করবেন। যে ভাই, তোমার এবং আমার স্বার্থ এক, কিন্তু মালিকরা আমাদের মধ্যে বিভেদ তৈরি করে রাখে। মালিকরা শ্রমিকদের মধ্যে দালাল শ্রমিক নেতা তৈরি করে, দুইটা পয়সার জন্য শ্রমিকের স্বার্থ বিক্রি করে দেয়, শ্রমিকের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে। তাদেরকেও বলতে হবে, 20,000 টাকা 50,000 টাকার জন্য তুমি যে দালালি করলে, এই দালালি করতে গিয়ে যে তুমি শ্রমিক, একজন মর্যাদা সম্পন্ন শ্রমিক হওয়ার কথা ছিল, তুমি একজন দালাল হয়ে গেলে। সারাটা জীবন তোমার স্ত্রীর কাছে তুমি মুখ দেখাতে পারবে না যে তুমি একজন দালাল শ্রমিক, তোমার সন্তানের কাছে তুমি মুখ দেখাতে পারবে না তুমি একজন দালাল শ্রমিক। আর আমরাও তোমাকে কখনো ভুলবো না যে আমাদের স্বার্থটাকে তুমি দালালি করে মালিকের পায়ের কাছে বিক্রি করে দিয়েছে। ফলে ওই দালাল শ্রমিক নেতাদের বিরুদ্ধেও আমাদের লড়াই থাকতে হবে। একদিকে নিজেরা যেমন একটা নীতিনিষ্ঠ সংগ্রাম করব, ঠিক তেমনি
শ্রমিকের স্বার্থ নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়, শ্রমিকদের মধ্যে থেকে যারা একদম দালাল তৈরি করতে চায়, সেই দালালদেরকে দিয়ে শ্রমিকদেরকে যারা বেঁধে ফেলতে চায়, ওই হাতি দিয়ে হাতি ধরার মতো। আপনারা জানেন অনেক সময় ওই ঘুঘুকে পোষ বানিয়ে সেই ঘুঘু দিয়ে বন্য ঘুঘু ধরে, মালিকরাও তেমনি শ্রমিকদের মধ্যে থেকে একদলকে দালাল তৈরি করে অন্য শ্রমিকদেরকে সে বশ বানানোর চেষ্টা করে। তার বিরুদ্ধে সচেতন এবং সজাগ থাকতে হবে। বলে একদিকে নিজেদের লড়াই, আর একদিকে মালিকদের ষড়যন্ত্র, আর একদিকে রাষ্ট্রের নিপীড়ন, এই তিনটা বিষয়ে সতর্ক থাকতে থাকতেই আমরা আমাদের সংগঠনের শক্তিকে বৃদ্ধি করব। আমাদের সংগঠনের শক্তি বৃদ্ধি মানেই শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামটাকে শক্তিশালী করা। সেইটাকে বিবেচনা রেখে আপনারা এগিয়ে যাবেন। আপনাদের সংগ্রামের মধ্য দিয়ে অন্তত এই নারায়ণগঞ্জের মানুষ এই ভরসাটুকু পাবে, নারায়ণগঞ্জের শ্রমজীবী মানুষ এই ভরসাটুকু পাবে, নারায়ণগঞ্জের কোন জায়গায় কোন গার্মেন্টস শ্রমিক চাকরিচ্যুত হলে তার পাশে আর কেউ না থাকলেও সমস্ত দিক শ্রমিক ফোন থাকবে। রিজাইনের কোন শ্রমিক আহত হয়ে কাতরাতে থাকলে কেউ না তার পাশে দাঁড়ালো, সমস্ত দিক শ্রমিক ফ্রন্ট তার পাশে গিয়ে দাঁড়াবে। রিক্সা শ্রমিকের পাশে আমাদের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট থাকবে, নারী শ্রমিকদের পাশে আমাদের সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট থাকবে। যেখানেই শ্রমিকের লড়াই সেখানেই সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট। এই শব্দটাকে এবং এই প্রতিজ্ঞাটাকে বাস্তবায়ন করার পথে আপনারা এগিয়ে যাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বিপ্লব দীর্ঘজীবী হোক।